গ্রামের সাদাসিধা একজন ছেলে আনন্দ নতুন বিয়ে করেছে। তাদের গ্রামের বিশেষ একটা রীতি হচ্ছে, নতুন বিয়ে হলেই সংসারের দীর্ঘ মঙ্গলের জন্য তাদের একটা বিশেষ অনুষ্ঠান করতে হয়, যে অনুষ্ঠানের নাম ছিল গন্ধাল। আনন্দের বেলায়ও সেম। একদিকে ঢাকঢোলের আওয়াজে সবাই মেতে উঠেছে, ঠিক একই সময় অন্যদিকে কেউ একজন আড়ালে বসে খেলছে ঠান্ডা মাথার এমন একটা মাস্টার গেম, যা মুহূর্তের মধ্যেই উৎসবমুখর শান্তশিষ্ট গ্রামটাকে পরিণত করে দেয় এক অন্ধকারচ্ছন্ন রহস্যে ঘেরা গ্রামে। শুরু হয়ে যায় মার্ডার মিস্ট্রি এবং টুইস্টে ভরা এমন একটা খেলার, যে খেলায় কে শিকারে আর কে শিকার ওটা যেন বোঝা দেয়। বলছি 2025-এ মুক্তি পাওয়া মারাঠি সাসপেন্স থ্রিলার মুভি গন্ধাল এর কথা। মুভির শুরুতেই আমরা গ্রামের একজন বৃদ্ধ লোক তাতাই এবং তার ছোট্ট নাতি বিষ্ণুকে দেখতে পাই। তারা মূলত আজ গ্রামের একটা লোকের বাসায় একটা অনুষ্ঠানে যাচ্ছে, যে অনুষ্ঠানটার নাম ছিল গোন্দাল। তো যেতে যেতে ছোট্ট বিষ্ণু তার দাদাকে জিজ্ঞাসা করে যে তাতাই, এই গোন্দালটা কি জিনিস? তাতাই বলে, গোন্দাল হচ্ছে বেটা নতুন বিবাহিত জোড়া, অর্থাৎ স্বামী স্ত্রীর দীর্ঘ সুখে শান্তি জীবনের জন্য তাদের বিয়ের পর তাদের ঘরে উৎসবটা পালন করা হয়। এই অনুষ্ঠান করলে স্বয়ং সৃষ্টিকর্তা তাদের আশীর্বাদ দেয়, বিবাহিত জীবন অনেক সুখে শান্তিতে পার হয়। এটা শুনে বিষ্ণু বলে, তাইলে মনে হয় আমার বাবা মার বিয়ের সময় এই গোন্দাল উৎসব পালন করা হয়নি, তাই জন্যই তো আমার জীবনে এত সব উতাল পাতাল। মা বাবা কেউই আছে আমাদের কাছে নেই। তো এখানে আমরা জানতে পারি তাতার একটা ছেলে ছিল, অর্থাৎ বিষ্ণুর বাবা, যে কিনা আর বেঁচে নেই। গ্রামবাসী এবং সবার এইটাই ধারণা তার ছেলে নেশা করে নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। তবে তাতার ধারণা অন্য কিছুই, তার ছেলে মনটা করতে পারে না। ছেলের মৃত্যুর পর তার বউ বাসা ছেড়ে চলে গেছে। এখন কার সাথে কোথাও পালিয়ে গেছে নাকি কই চলে গেছে এটার ব্যাপারে কেউ জানে না। শুধু এটাই, তাতা এবং বিষ্ণু পুরোই একা হয়ে পড়েছে। যাই হোক, এইভাবে কথা বলতে বলতে তারা ওই ঘরে এসে পৌঁছায় যেখানে আজ গোন্দালের অনুষ্ঠান ছিল। গোন্ধাল অনুষ্ঠান কি জিনিস এতক্ষণে হয়তো আপনারা সেটা বুঝে গেছেন। মূলত এই ঘরে আনন্দ নামের একটা ছেলের কালকেই সোমান নামের এই মেয়েটার সাথে বিয়ে হয়েছে। তাই আনন্দ এবং সোমানের বিয়ের খুশিতেই আজ এই গোন্দালের উৎসবটা রাখা হয়েছে। এখানে আমরা আনন্দের ব্যাপারে কিছু কথা জানতে পারি। এই আনন্দ অনেকটাই ভীতু এবং লজ্জাশীল কিসিমের একটা ছেলে, মানে সে কোনো কিছু নিজ থেকে করতে অনেক ভয় পায়। এর সাথে মেয়েদের সাথে কথা বলা তো দূরে থাক, তাদের কাছেও যায় না। বলা যায় সাদাসিধে একটা ছেলে আর কি। জানি অবশ্য গ্রামের লোকেরা অনেক মজা নেই যে এত ভীতু একটা ছেলে এত সুন্দর বউ কিভাবে পেয়ে গেল। আনন্দের পরিবারের ব্যাপারে বলতে গেলে তার পরিবার অনেকটাই ধার্মিক একটা পরিবার। ঘরে তার মা বাবা, তার একটা বড় বোন আছে। আনন্দ যে এতটাই লজ্জাশীল, বিয়ের পর থেকে এখনো পর্যন্ত সোমানের সাথে বসে তেমন কোনো কথা বলেনি। তার মা এবং তার বোন অবশ্য তাকে বোঝায় যে সোমানের সাথে বসে কথা বলো, তার সাথে বন্ধুত্ব করো, তাইলে তো সম্পর্ক আগে বাড়বে। আনন্দেরও কি আর করার, ভয় পেয়ে হলেও তাদের কথা মানার চেষ্টা করে যায়। গ্রামে অবশ্য তাদের একটা নাম ডাক আছে, কারণ আনন্দ যে ছিল গ্রামের ছোট পাটিলের ছেলে, অর্থাৎ তাদের পাটিল পরিবারটা অনেকটাই স্বনামধন্য একটা পরিবার। তার চাচা বড় পাটিল, গ্রামের তার পাওয়ারই অবশ্য বেশি, সবাই তাকে ভয় পায়। এইটাই হচ্ছে সেই বড় পাটিল, আনন্দের বড় চাচা। আর এই মুচওয়ালা ছেলেটা হচ্ছে বড় পাটিলের ছেলে, অর্থাৎ আনন্দের চাচাতো ভাই সারজিব রাও। মূলত সুমানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল আগে এই সারজিব রাওয়ের সাথেই, কিন্তু সারজিব রাওয়ের বাবা বড় পাটিল সুমানের পরিবারের কাছ থেকে অনেক বেশি যৌতুক চেয়ে নিয়েছিল। এতগুলো যৌতুকের কথা শুনে সুমানের মা বাবা সুমানের বিয়ে সারজিব রাওয়ের সাথে আর দেয় না। তাই তার বিয়ে ঠিক হয়ে যায় আনন্দের সাথে। কারণ আনন্দের পরিবার তারা যৌতুকের পুরোপুরি বিরুদ্ধে ছিল, তারা কোনো যৌতুক নিবে না। সুমানের মা বাবাও এতে অনেক খুশি, কারণ সুমানের এমন একটা পরিবারের বিয়ে হচ্ছে যাদের কিনা টাকার কোনো লোভ নেই, যেখানে তার মেয়ে অনেক আদর যত্নে থাকবে। তবে এইখানে আমরা আন্দাজ করতে পারি সোমান তার এই বিয়েতে একদমই রাজি ছিল না। তার বাবাকে বলে তার নাকি ওই সারজিব রাওকে পছন্দ। তার মা বাবা তাকে অনেক করে বোঝায় যে দেখো বেটা, আনন্দ এই ছেলেটা অনেকটাই সাদাসিধে একটা ছেলে, অনেক ভালো। তুমি তো অনেক ভাগ্যবতী, যার জন্য এমন একটা ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছ। তাই চুপচাপ সবকিছু মেনে নিয়ে সংসার করে যাও। সুমানও চুপচাপ এদের কথাগুলো শুনে তো যায়, তবে মন থেকে সে এই বিয়েতে একদমই রাজি না। এরই মাঝেই এই গোন্ধালের অনুষ্ঠানে সারজিব রাওয়েরও এন্ট্রি হয়। এখানে আমরা এটাও জানতে পারি এই সারজিব রাও এখনো মন থেকে সুমানকে পছন্দ করে। যখন প্রথমে সুমানের সাথে তার বিয়ের কথাবার্তা চলেছিল, তখন থেকে নাকি সে সুমানকে ভালোবেসে ফেলেছিল। সে চেয়েছিল তো যে কোনো মূল্যে সুমানকে বিয়ে করবে,
কিন্তু তার বাপের যৌতুকের লোভের কারণেই সে সুমনকে পায়নি। আজ তার চাচাতো ভাই আনন্দের সাথে তার বিয়ে হয়ে গেল। এখনও সে সুমনকে দেখলে তার উপর থেকে নজর সরাতে পারে না। এইভাবে সার্জিপ্রাও তার বন্ধুদের এসব বলে। একটু পর সুমানও গোন্দালের মণ্ডপে আসলে সার্জিপ্রাও মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, সুমানু একটু আধটু ইশারা আন্দাজে সার্জিপ্রাওয়ের ইশারার উত্তর দিয়ে যায়, যেন সুমানু মন থেকে সার্জিপ্রাওকে চায়। যেটা দেখে সার্জিপ্রাওয়ের বন্ধুদের তো এটা ক্লিয়ার যে সুমান সার্জিপ্রাওকে একটু আধটু লাইন তো দিচ্ছে। তো বন্ধুদের মধ্যে একজন সার্জিপ্রাওকে বলে ওঠে, আবে তুই যদি এই গ্রামের বড় পাটিলের আসল ছেলে হয়ে থাকিস তাহলে দেখিয়ে দে তোর শক্তি। পারলে আজ যেমন করে হোক এই সুমানকে একটা কিস করে দেখা, তখনই আমরা মানব তোর ভিতরে যে পাটিল বংশের রক্ত দৌড়াচ্ছে। সার্জিপ্রাও তাদের বন্ধুদের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। পুরো ফাংশন জুড়ে সার্জিপ্রাওয়ের চোখ সুমানের দিকেই আটকে ছিল। আর সুমানও যখনই সুযোগ পাচ্ছিল তখনই সে সার্জিপ্রাওকে দেখছে, যা থেকে এইটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সুমানও যে এখনও সার্জিপ্রাওকে চায়। অন্যদিকে বেচারা সাদাসিধা আনন্দ, যে কিনা তার বউয়ের সাথে এখনও দুটো কথাও বলতে পারল না, এক পাশে বসে সব কিছু দেখে যাওয়ার পরও তার কিছু করার নেই। এতটাই যে সে সাদাসিধে ছিল এসব কিছু তার মাথায় ঢোকে না। যাই হোক, এখানে এভাবেই তাদের গুন্থারের অনুষ্ঠানটা চলছে আর কি। আর এরই মাঝে সুযোগ বুঝে সার্জিপ্রাও সুমানকে চুপি চুপি বলে যে সে তার সাথে একা দেখা করতে চায়। তবে সুমানও একটু ভাব নিয়ে বলে, এইসব এখন এতটা সহজ না, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য কারো বউ। সার্জিপ্রাও তাকে বারবার রিকোয়েস্ট করে, যে কোনো মূল্যেই তাকে রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু সুমান সোজাসুজি কোনো উত্তরে দেয় না। সে আবারও অনুষ্ঠানের ভিড়ের মধ্যে চলে যায়। তো এর পরবর্তী সিনেই এই অনুষ্ঠানে সার্জিপ্রাওয়ের বাবা সেই বড় পাঠিলও তার লোকজন নিয়ে এসে পৌঁছায়। আর তাকে এখানে দেখা মাত্রই গ্রামের সবাই শান্ত হয়ে যায়। পুরো গ্রামে আসলে তার নামের একটা আলাদা ভয় ছিল। এই তো এইখানে আসার কিছুক্ষণ আগেও সে একজনকে শাসিয়ে এসেছে, শুধুমাত্র এটা নিয়েই সে তার থেকে টাকা ধার নিয়ে সেটা এখনো পর্যন্ত দিতে পারেনি বলে, যার জন্য তো পাঠিল ওই লোকটার বউকে ধরেই ধমকাতে শুরু করেছিল, তার সাথে খারাপ করতে যাচ্ছিল। এইভাবে সে তাদের ধমকিয়ে টমকিয়ে তাদের পুরো জায়গা সম্পত্তি সবকিছু হাতিয়ে নিয়ে এসেছে। গ্রামে এতটাই পাওয়ারফুল ছিল এই বড় পাঠিল। ভয়ভীতি দেখিয়েই সে গ্রামের গরিব গরিব লোকেদের জায়গা জমি এগুলো হাতিয়ে নিয়ে যায়। এখানে যখন ওই তাতাই নামের গ্রামের সেই বৃদ্ধ লোকটা, অর্থাৎ যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যখন এখানে এই পাটিলকে দেখে তখন তার রিয়েকশন অন্যরকমের হয়ে যায়। এইখানে আমরা জানতে পারি তাতাইরাও এক সময় এই পাটিলের সেইখানে ছোটোখাটো কাজকাম করত, বিশেষ করে তার বউ। আর অনেকবার এই পাটিল তাদের সাথে অনেক রকমের জুলুম করেছে, তার জন্য তাতাই এই পাটিলকে দু চোখে দেখতে পারে না। তা তো এটা নিয়েও সন্দেহ তার ছেলের মৃত্যুর পিছনেও হয়তো এই পাটিলের হাত রয়েছে। কিন্তু সন্দেহ হলেও বা কি আর করার, তার কাছে না আছে তেমন পর্যাপ্ত পরিমাণ কোনো প্রমাণ, না আছে পাটিলের সাথে মোকাবেলা করার মতো তেমন কোনো সামর্থ্য। ওইদিকে একটা রুমের মধ্যে সুমানের তার মা বাবার সাথে তর্ক চলছে, আবারও তার বিয়ে নিয়ে আর কি। তার বাবা মায়ের কথা তাকে এখানেই আনন্দের সাথে সংসার করতে হবে, আর যদি তাদের কথার বিরুদ্ধে গেছে না তাহলে বাপের বাড়িতেও তার আর কোনো জায়গা নেই। এসব শুনে সুমান অজুরে কান্না করে যায়। সে ভাবতে থাকে তার মা বাবা তার কোনো কদরই করে না। এর একটু পর গিয়ে যখন সুমানের কাছে সুযোগ আসে তখন সে একটা বাচ্চার সাহায্যে সার্জিপ্রাওয়ের কাছে একটা মেসেজ পাঠায় যে যখনই সবাই অন্যদিকে চলে যাবে তখন সুযোগ বুঝে চুপচাপ কেউ না দেখে মতো সে যেন পাশের গুদাম ঘরে এসে তার সাথে দেখা করে। এখন এই মেসেজ পেয়ে সার্জিপ্রাওয়ের তো খুশির কোনো ঠিকানাই নেই। বন্ধুদের বলে, দেখেছিস আমার পাওয়ার, আজ তো আমি তাকে কিস করে ছাড়ব বলে সে চুপচাপ সুমানের কথা মতো ওই গুদাম ঘরের দিকে চলে যায়। এখানে সুমান আগে থেকে তার জন্য অপেক্ষা করছে। আর সার্জিপ্রাও তো সুমানকে একা এইভাবে পেয়ে সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না। সে গিয়ে সুমানকে পিছন থেকে জড়িয়ে ধরে তাকে কিস করতে যাচ্ছিল কি তখনই সুমান তাকে থামিয়ে দেয়, বলে এটা ঠিক হচ্ছে না, আমি এখন বিবাহিত অন্য আরেকজনের বউ, তুমি আমাকে যে স্পর্শ করছো ওটা ভুল হচ্ছে, আমি তোমাকে এখানে অন্য কিছুর জন্য ডেকেছি। অন্যদিকে সার্জিপ্রাওয়ের সে বন্ধুগুলো এদের তো আগ্রহের শেষ নেই যে রুমের ভিতর এরা একা কি করছে। তবে তাদের মাথায় এটাই চলছিল, তারা চাচ্ছিল এখানে একটা গন্ডগোল লাগিয়ে দেওয়ার। তাই তারা ওই একই বাচ্চাটিকে দিয়ে সুমানের জামাই আনন্দের কাছেও একটা মেসেজ পাঠিয়ে দেয়, গিয়ে তাকে বলতে বলে সুমান তাকে গোদাম ঘরে একা একা দেখা করতে বলেছে। অর্থাৎ এদের প্ল্যান হচ্ছে আনন্দ গিয়ে যখন সুমান এবং সার্জিপ্রাওকে একসাথে দেখে নিবে তখন লেগে যাবে গন্ডগোল, আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশাগুলো দেখবে আর মজা নিবে। তো এই গান থেকেই শুরু হবে মুভির আসল টুইস্ট। একদিকে নিজের বউ আর তার পুরনো প্রেমী, অন্যদিকে বেচারা আনন্দ। সার্জিপ্রাও এদিকে সুমানকে বলছে
যে আমি তোমাকে অনেক ভালোবাসি সুমান, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। সুমান বলে, যখন তোমার সাথে আমার প্রথম বিয়ের কথা হচ্ছিল, যখন তোমার বাবা এত এত টাকা যৌতুক চাচ্ছিল, তখন কই ছিল তোমার ভালোবাসা? সঞ্জীব রাও বলে, সুমান, আমি আমার বাবার বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবো না, কারণ তার সামনে আমার কথার কোনো গুরুত্বই নেই। সুমান বলে, দেখো, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কি আর করার, পরিস্থিতি এখন এরকমই। যার সাথে আমার বিয়ে হয়েছে আমাকে তার সাথে থাকতে হবে। তবে তুমি যদি চাও, আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা ফলো করলে আমরা এক হতে পারবো। সঞ্জীব রাও এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে যে কি প্ল্যান, তাড়াতাড়ি বলো। সুমান বলে, আমার স্বামী আনন্দকে রাস্তা থেকে সরাতে হবে। সে যদি একবার মরে যায় তাহলে আমি বিধবা হয়ে যাব। এরপর সুযোগ বুঝে তুমি আরামসে আমার বিয়ে করে নিতে পারবে। এটা শুনে অবশ্য সঞ্জীব রাও একটু চমকে যায়, কারণ আনন্দ ছিল তার চাচাতো ভাই, তাকে মারার কথা সে কল্পনা করতে পারে না। কিন্তু সুমানও এখানে আনন্দকে অনেক ইমোশনালভাবে বোঝায়, বলে, দেখো, তুমি আমাকে তখনই পাবে যখনই আনন্দ মরবে। আর এইখানে সঞ্জীবও তার ইগো, ভালোবাসা এবং অজানা এক অদৃশ্য মায়ার মধ্যে ধীরে ধীরে ফাঁসতে শুরু করে। শেষমেশ গিয়ে সুমান এখানে সঞ্জীবকে ওই কাজটার জন্য রাজি করিয়ে নেয়, অর্থাৎ আনন্দকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার। ঠিক ওই মুহূর্তেই ওই বাচ্চাটার মেসেজ পেয়ে আনন্দ সে গুদাম ঘড়িতে এসে পৌঁছে। তবে তার আসার শব্দ পেয়ে সুমান সঞ্জীবকে ওইখানে পিছনে এক জায়গায় লুকিয়ে দিয়েছিল। আনন্দ তাকে দেখতে পায় না। আনন্দ এসে মনে করে সুমান তাকে দেখে যেন লজ্জা পাচ্ছে, অন্যদিকে ফিরে দাঁড়িয়েছিল। হয়তো সুমান তার কাছ থেকে ভালোবাসা চাই, আদর চাই, যেটা সে মুখে বলতে পারছে না, তাই তার ভয় পেলে চলবে না। এইসব কিছু ভেবেই আনন্দ পিছন থেকে গিয়ে সুমানকে জড়িয়ে ধরে ফেলে। জড়িয়ে ধরে তাকে আদর করতে শুরু করে, কিন্তু সুমান বারবার তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আনন্দ মনে করছে হয়তো সে লজ্জা পাচ্ছে। আবার এদিকে তো সঞ্জীব রাও এই সব কিছু দেখছিল। বসে বসে দেখা ছাড়া তার কিছু করার নেই। তবে এইসব দেখে ভিতরে ভিতরে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তো ভিতরের এই আগুন এত পরিমাণের বেড়ে যায়, ওইখানে পড়ে থাকা একটা দা নিয়ে এসে আনন্দকে মেরে ফেলতে যাচ্ছিল কি, তখন আবার সেই রুমে চলে আসে আনন্দের মা। আনন্দের খুঁজতে খুঁজতেই সে এখানে এসে পড়েছিল। এসেই আনন্দের ধরে বকতে শুরু করে যে সবাই এদিকে উৎসবের জন্য তোদের খোঁজাখুঁজি করছে, তোরা এখানে কি করছিস? তোরা এখানে এসে এসব করছিস? বলেছিলাম না যা করবি গ্রন্থালের অনুষ্ঠানের পরে করবি? এসব বলে টলে আনন্দের মা আনন্দকে এবং সুমানকে ওইখান থেকে নিয়ে যায়। তো এই কিছুক্ষণ পরে দেখা যায় গ্রন্থালের অনুষ্ঠানের মাঝেই সুমান সবাইকে চা দিতে দিতে ওইখানের অন্য আরেকটা রুমের দিকে যাচ্ছে। ওইখানেই ওই রুমের মধ্যে গ্রন্থালের সেই অনুষ্ঠানটা করতে আসা একজন কলাকার তার মেকআপ করছিল, অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছিল। সুমান এসে একেও চা দিতে শুরু করে। আর এইখানে চলে আসে আরেক জবরদস্ত টুইস্ট। একে দেখা মাত্রই সুমানের চেহারার এক্সপ্রেশন পুরো অন্যরকমের হয়ে যায়। সে কলাকারকে তার নাম ধরে ডাকতে শুরু করে। তার নাম ছিল সাহেবা। আর এখানে আমরা আসল সত্যতা জানতে পাই, সুমানের আসল প্রেমিক হচ্ছে এই সাহেবাই। গ্রন্থালের অনুষ্ঠানের জন্য সাহেবার রুল একটা মেয়ে ক্যারেক্টার ছিল, তাই তার ড্রেস আপও ছিল ওরকমই। সুমান যে এই সাহেবাকে ভালোবাসে এটা সে কখনো তার পরিবারকে বলতে পারেনি। তার পরিবার তার বিরুদ্ধে গিয়েই এইখানে আনন্দের সাথে তার বিয়ে করিয়ে দিয়েছে। সুমান সাহেবাকে জোরে জড়িয়ে ধরে কান্না করে করে বলতে শুরু করে, আমার এই গ্রামে ঘর এইখানে কিছু চাই না, তুমি আমাকে এইখান থেকে নিয়ে চলো, আমি তোমায় ছেড়ে এখানে আরেক মুহূর্ত থাকতে পারছি না। সাহেবা তাকে শান্ত করে বলে, আমি তো এই জন্যই এসেছি, কালকের মধ্যে আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাব, তারপর দূরে কোথাও গিয়ে আমরা শান্তিতে আমাদের জীবন পার করব। তবে সুমান গম্ভীর হয়ে বলে, না, এইভাবে হবে না। যদি আমি এরকমে পালিয়ে যাই তাহলে আমার বাবা মায়ের ইজ্জত, তাদের মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। সবাই তাদেরকেই ধরে নানা রকমের কথা শোনাবে। আমার কারণে তাদের এমন হালত হোক, ওটা আমি চাই না। আমি চাই তাদের মান সম্মানও থাকুক, আমি তোমাকেও পাই। তাই ওভাবে আমি প্ল্যানটা সাজাচ্ছি। আমি নোটিস করেছি ওই সঞ্জীবরাও আমার পিছনে পাগল। আমিও জেনে বুঝে তার সাথে ভালোবাসার নাটক চালাচ্ছি, যাতে তাকে আমার জালে ফাঁসিয়ে ওই আনন্দকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারি। সবাই বুঝবে প্রেমে অন্ধ হয়ে সঞ্জীব রাওই আনন্দকে হত্যা করেছে। তারপর সে চলে যাবে জেলে, আমি হয়ে যাব বিধবা। আর গ্রামের লোকজন কেমন তা তো তুমি জানোই। একজন বিধবা মেয়েকে কেউই আর বিয়ে করতে চাইবে না। আর এই সুযোগে তুমিও আমার বাবা মায়ের কাছে এসে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবে। দেখবে ওই সময় তারা ঠিকই রাজি হয়ে যাবে। আর বাকি রইল ও সঞ্জীব রাওয়ের বিষয়। তাকে তো অলরেডি পুলিশ আনন্দের হত্যার দায়ে জেলে ঢুকিয়ে দিবে। সত্যি এই সাদাসিধা দেখতে সুমানের মাথায় যে এমন এমন শয়তানি বুদ্ধি থাকবে, ওটা দেখে সাহেবাও রীতিমতো অবাক হচ্ছে। তবে সবকিছুর পর সে মনে করছে তাদের ভালোবাসার জন্য সুমান এমনটা করছে। তারা এসব নিয়ে কথাবার্তা বলছিল কি,
তখনই দেখা যায় ওই রুমের মধ্যে আসলে আনন্দের দাদিও ছিল। সে তখন ঘুমাচ্ছিল তো ঠিকই, কিন্তু এদের কথা শেষ হতেই সে ঘুম থেকে উঠে ওখানে বসে যায়। দাদিকে এইভাবে জেগে উঠতে দেখে সাহেবা তো ভয় একদম শেষ। কিন্তু তখনই সুমান তাকে রিল্যাক্স করিয়ে বলে যে ভয় পেও না, এই বুড়ি না কিছু দেখতে পায় না কিছু শুনতে পায়, তাই আমাদের একে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা আমাদের প্ল্যান মতো কাজ করে যাই। এটা জানতে পেরে সাহেবা একটু রিল্যাক্স হয়। তারপর সুমান খুবই চালাকি করে দাদিকে নিয়ে বাইরে গোন্ধালের অনুষ্ঠানে চলে আসে। এদিকে গোন্ধালের অনুষ্ঠান চলছে, আর ওইদিকে অজানা মায়া এবং ধোকায় পড়া সাঞ্জিপরাও একটা সুযোগের অপেক্ষা করছে যে কখন সে সুযোগ পাবে আর কখন আনন্দকে শেষ করে দিবে। তো এদিকে আবার গ্রামের সে বৃদ্ধ তাতায়ের নাতি বিষ্ণু, যাকে আমরা শুরুর দিকে দেখেছিলাম না, সে ছোট বিষ্ণুর শত্রুতা আবার সাঞ্জীব রাওয়ের বাবা পাটিলের উপর। কারণ বিষ্ণু তার দাদার থেকে যা শুনেছে ওইটা থেকেই তারও ধারণা তার বাবার মৃত্যুর পিছনে এই পাটিলেরই হাত রয়েছে। বিষ্ণু সিদ্ধান্ত নেই এই গোন্ধালের অনুষ্ঠানের মাঝেই সেই পাটিলের মুখোশ সবার সামনে খুলে দিবে। এজন্য বিষ্ণু কী করে এদিক সেদিক থেকে তার পরিচিত লোকজনদের কাছ থেকে কিছু টাকা কালেক্ট করে সেগুলো নিয়ে গিয়ে গোন্ধালের অনুষ্ঠান করা লোকগুলোকে দিতে শুরু করে। অর্থাৎ যে কলাকারগুলো গোন্ধালের অনুষ্ঠানে পারফর্ম করছিল তাদেরকে টাকাগুলো দিয়ে তাদের বলে দেয় তারা এই গোন্ধালের অনুষ্ঠানের মাঝে মাঝে যে গানগুলো এবং শ্লোকগুলো বলে এগুলো লাইনে লাইনে যেন এরকম এরকম পাটিলের করা সব কুকর্মের ব্যাপারে বলে। গান বাজনা শুরু হয়, ঢুলের বাড়ি আর বাঁশির সুর। মাঝে কলাকারগুলো তাদের গানে গানে পাটিলের করা সব কুকর্ম, গরিবদের উপর নির্যাতন, তাদের জায়গা সম্পত্তি হাতিয়ে নেওয়া সব কিছুর ব্যাপারে বলতে শুরু করে, যেমনটা বিষ্ণু তাদের শিখিয়ে দিয়েছে। এইসব শুনে পাটিল তো রেগে মেগে 100-100। সে বুঝে যায় এইসব তো তাকে নিয়ে বলা হচ্ছে। ব্যাস, অনুষ্ঠানটা ওইখানে থামিয়ে সে কলাকারগুলোকে ধরে জিজ্ঞাসা করতে শুরু করে যে এসব বলার জন্য তোমায় কে বলেছে। এও ভয়ে পাটিলকে সবকিছু বলে দেয় যে ওই ছোট হলুদ জামা পরার বাচ্চাটা, অর্থাৎ ইশারা ডিরেক্ট বিষ্ণুর দিকেই। পাটিল তার লোকদেরকে বলে দেয় যে এই বাচ্চাকে ধরে নিয়ে আসো। বিষ্ণু তো ভয়ে ততক্ষণে কোথায় যেন লুকিয়ে পড়েছিল। তার দ্বারা তাতাই ওইসব জানতে পেরে সেও ভয়ে বিষ্ণুকে খুঁজতে শুরু করে দেয়, যেন পাটিলের হাতে ধরা পড়ার আগেই সে তাকে এখান থেকে নিয়ে চলে যেতে পারে। এখন এরই মাঝে একটা জায়গায় পাটিলের তার ছেলে সাঞ্জীব রায়ের সাথে দেখা হয়। পাটিল তার ছেলেকে তাদের ক্ষমতার ব্যাপারে বলছে যে কিভাবে তার দাদা আনন্দের দাদাকে মেরে এই পাটিল বংশের মর্যাদাটা হাসিল করে নিয়েছিল। আসলে পাটিল বংশের মর্যাদা থাকার কথা ছিল আনন্দের পরিবারদেরই, কিন্তু ও যে ক্ষমতা, চতুরতা আর ধোঁকাবাজির সাহায্যে এই সঞ্জীব রায়ের বাবারাই সেটা হাসিল করে বসে আছে। আর ওই থেকে আজ পর্যন্তই পাটিল বংশের এই ক্ষমতা তারা আর অন্য কারো হাতে যেতে দেয়নি। দেখো সঞ্জীব রাও, আমার পরে তুমি হচ্ছ এই পাটিল বংশের একমাত্র সর্দার, তাই তোমাকেও ওরকমই চলাফেরা করতে হবে। এমনভাবে দাপটের সাথে চলতে হবে যেন তোমার নাম শুনলেও সবাই ভয় পায়। এই কথার মাঝেই সঞ্জীব রাও তার বাবাকে বলে, বাবা আমি সুমানকে পছন্দ করি। এটা শুনে পাটিল হেসে বলতে শুরু করে, আবে প্রথমে তোমার নিজেকে নিজে প্রমাণ করতে হবে যে তোমার ভিতরে যে আমাদের বংশের রক্ত দৌড়াচ্ছে, তারপরেই যত খুশি যাকে খুশি নিজের কাছে নিয়ে আসো। এখন এইসব কিছু শুনে সঞ্জীব রায়ের ভিতরের হিংস্রতাটা বাড়তে শুরু করে। এখন সে সুমানকে হাসিল করার পাশাপাশি পাটিল বংশের সর্দার হওয়া থেকে শুরু করে নিজের ক্ষমতা, নিজের সব কিছু বৃদ্ধি করার প্রতি তার লোভ ঢুকে যায়। তবে এর আগে সে ওই লোকটাকে রাস্তা থেকে সরাতে চায়, যার কারণে সে এইসব পূরণ করতে পারছিল না। আর সে অন্য কেউ না, তার নিজের বাবাই। বলে, বাবা ছোটবেলা থেকে তুমি আমায় এটা শিখিয়েছ না যে তোমার স্বপ্নের মাঝখানে বাধা দিবে তাকে রাস্তা থেকে সরিয়ে দাও, এখন আমি সেটাই করতে যাচ্ছি বাবা। এটা বলেই সে তার বাবাকে জায়গায় শেষ করে দেয়। আর পাটিলও মরতে মরতে জাস্ট এটাই বলে যায়, তুই আমায় মেরে দিয়েছিস ঠিক আছে, কিন্তু এইটা মাথায় রাখবি, ক্ষমতা সবসময় আমাদের কাছে থাকা উচিত, আমাদের ঘরে থাকতে হবে। এই বলে সে ওইখানে মরে যায়। সাঞ্জীব রাও তার বাবার মাথার পাগড়ি এবং তার উপরের কুটটা পরে নিজেকে নিজে তার বাবার জায়গায় বড় পাটিল বানিয়ে নেয়। অর্থাৎ সে এখন থেকে তার বাবার নামে না, তার নিজের নামে সবাইকে শাসন করবে। নিজেকে নিজে সে সর্দার ভাবতে শুরু করে। কিন্তু এসব করে যখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কি, তখন এখানে বিষ্ণুর দাদা তাতাই পিছন থেকে এসে সাঞ্জীবের উপরে হামলা করে দেয়। কিছু একটা দিয়ে তার মাথায় মারতে মারতে তাকে জানে মেরে ফেলে। তাতাইয়ের আসলে এটা ভয় ছিল, পাটিল এবং তার ছেলে তার নাতি বিষ্ণুকে খুঁজে বের করে তাকে না মেরে দেয়, যেমনটা তার ছেলেকে মেরেছে। তাতাই নিজের ছেলেকে তো হারিয়েছে, কিন্তু বিষ্ণুকে সে কিছুতে হারাতে চাচ্ছিল না। এই ভয় আর রাগ থেকে তাতাই সাঞ্জীব রাওকে শেষ করে দিয়েছে। এটা করার পর সে আবারও পাগলের মতো তার নাতি বিষ্ণুকে দিক সেদিক খুঁজতে শুরু করে। তখনই গিয়ে সে জানতে পারে
বিষ্ণুকে বাঁচানোর জন্য সুমান আসলে তাকে এক জায়গায় লুকিয়ে রেখেছিল, যাতে পাটিলের লোকজন তার কিছু করতে না পারে। এখন সুমান বিষ্ণুকে তাতাইয়ের হাতে তুলে দেয়। তাতাইও বিষ্ণুকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে সুমান অপেক্ষা করছিল সঞ্জীব রাওয়ের জন্য। সে অনেকক্ষণ ধরেই সঞ্জীব রাওকে খুঁজছে, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছে না। এখন তার ভয় হচ্ছে সে যে প্ল্যানটা বানিয়েছে ওইটা না ভেস্তে যায়। তার প্ল্যান তো ছিল যত জলদি হোক সঞ্জীব রাওয়ের হাত দিয়ে আনন্দকে শেষ করিয়ে দেওয়া। তারপর সে মার্ডারের দায়ে সঞ্জীব রাওকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে আর সুমানের দিকে তার প্রেমিক সাহেবাকে বিয়ে করে নেবে। কিন্তু সুমানের এটা আন্দাজও নেই যে সঞ্জীব রাওকে অলরেডি তাতাই শেষ করে দিয়েছে। এখন সঞ্জীব রাওয়ের কোনো হদিস না পাওয়ায় সুমান সোজা গিয়ে তার প্রেমিক সাহেবার সাথে কথা বলে তুমি কোনো না কোনো কিছু একটা করে আনন্দকে নদীর পাড়ে নিয়ে যাও। তারপর সুযোগ বুঝে সঞ্জীব রাও তাকে সেখানে শেষ করে দিবে। আর যদিও টাইম মতো সঞ্জীব রাও সেখানে না যায়, তাহলে তুমি কাজটা করে ফেলিও, আনন্দকে তুমি শেষ করে দিও। প্রথম দিকে সাইবা তো এটার জন্য অনেক ভয় পাচ্ছে যে সে এটা কীভাবে করবে, সে পারবে না। কিন্তু সুমান তাকে যেমন তেমন করে রাজি করিয়ে নেয়, ইমোশনালি ব্ল্যাকমেল করে আর কি, যে আজ যদি আনন্দকে রাস্তা থেকে না সরাতে পারো তাহলে কাল থেকে সারা জীবনের জন্য আমাকে তার কাছে থাকতে হবে। তাই সাইবার ও সুমানের কথা শোনা ছাড়া কিছু করার নেই। কথা মতো সাইবাও আনন্দের সাথে দেখা করে তাকে বলে যে গন্ধারের অনুষ্ঠানের আরেকটা রীতি অনুযায়ী তোমাকে একা নদীর পাড়ে গিয়ে ওখানে স্নান করতে হবে, তাহলে তোমাদের বিবাহিত জীবন একদম সুখে শান্তিতে ভরে উঠবে। সাদাসিধা আনন্দ সাইবার কথা মতো নদীর পাড়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরবর্তী সিনে সে নদীর পাড়ের দিকে আসে। এদিকে সাইবাও মুখে একটা মাস্ক লাগিয়ে পিছন দিকে তাকে ফলো করে যায়। কিন্তু একটু এদিক সেদিক নজর হাঁটতেই সাইবা আর এখানে আনন্দকে দেখতে পাচ্ছে না। মুহূর্তের মধ্যেই আনন্দ যেন কোথায় গায়েব হয়ে গেছে। কোনো উপায় না দেখে সাইবা তার নাম ধরে ডাকাডাকি করে যে আনন্দ তুমি কই। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে কেউ একজন এসে সাইবার উপর হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। সেটা কে ছিল এটা তো আমরা পরিষ্কার দেখতে পাই না, কিন্তু পানিতে দুজনের মধ্যে জবরদস্ত একটা ফাইট চলছে। এইটুক আন্দাজে বলা যাচ্ছিল এটা আনন্দই হবে, যে কিনা উল্টো সাইবার উপরে ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে হাতাহাতির এক পর্যায়ে এই দুজনের মধ্য থেকে কেউ একজন ওইখানে মারা যায়। কিন্তু কে মারা গেছিল ওটা আমাদের এখন দেখানো হয় না। সিনটা এইখানে কাট হয়ে চলে যায় পরবর্তী দিন। গন্থালের অনুষ্ঠান শেষ হয়েছে, সোমানও রেডি হচ্ছে। মুখে তার আলাদা একটা চমক, কারণ সে তো ধরে নিয়েছে আনন্দের গেমে তক্ষণে খাল্লাস, সে আর ফিরবে না। তার প্ল্যান মতোই সবকিছু একদম পারফেক্টলি হয়েছে। সবাই পুজো পাঠ শেষ করে বরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আনন্দ এখনো ফিরছে না। এতক্ষণ ধরে সে যাবে কই? সবাই মিলে তাকে খোঁজারই সিদ্ধান্ত নেয়। এসব দেখে সুমান তো মনে মনে অনেক হ্যাপি। ঠিক তখনই দূর থেকে কেউ একজনের চিৎকারের শব্দ আসে। কই সবাই, জলদি আসো, নদীর পাড়ে কেউ একজনের লাশ পড়ে আছে। শোনা মাত্রই গ্রামের সবার মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। এইটা আবার কি হলো, কার লাশ পড়ে আছে? সুমানের মুখে তো হাসি, এই তো এটা আনন্দেরই লাশ হবে। গ্রামের সবাই তো কার লাশ পড়ে আছে ওটা দেখার জন্য দৌড় দেয়, সাথে সুমানও। কিন্তু এইখানে এসে দেখা যায় যে লাশটা পড়েছিল ওটা গ্রামের জমিদার বড় পাটেলির ছিল, যা দেখে গ্রামের সবাই তো রীতিমতো শখ যে গ্রামের সবচেয়ে পাওয়ারফুল লোক তাকে কে মারল আবার। এরই মাঝে আবার আরেকটু দূর থেকে আবার আওয়াজ আসে যে কই সবাই জলদি আসো, এখানে আরেকটা লাশ পড়ে আছে। এটা শুনে সুমানের মনে আবারও আশার আলো জেগে ওঠে যে যাক, এটা তো আনন্দেরই লাশ হবে। কিন্তু যখনই সেই আরেকটা লাশের পাশে যায় তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কারণ সেই লাশটা অন্য কারো না, সেটা তার প্রেমিক সাইবারই ছিল। সাইবার লাশ দেখে সুমান সবার সামনেই অজুরে কাঁদতে শুরু করে, তার নাম ধরেও তাকে ডাকতে শুরু করে। গ্রামের এবং আনন্দের পরিবারের লোকজন তো এটা দেখে তারা কিছু বুঝতে পারছে না এরকম একজন পরপুরুষের জন্য কেন তো কান্না করছে। সুমানকে তার মা বাবা চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কান্নাকাটি দেখে সবার এটা বুঝতে আর দেরি লাগে না যে এদের দুজনের মধ্যে কিছু একটা চলছিল। এরপর ধীরে ধীরে লোকজন যে যে যার মতো করে বাসায় ফিরে যায়। এইদিকে আনন্দের বাসায় আমরা দেখি আনন্দ তার দাদির পাশে বসে আছে। তার চেহারাও যেন আগের মতো সাদাসিধা না, চেহারার মধ্যে যেন অন্যরকমের একটা রাগ আর নিজের মধ্যে অনেকটা কনফিডেন্ট দিয়ে ভরা। তার বিহেভিয়ার দেখে এইটুকু আমরা বুঝতে পারি সে সুমানের দুষ্কৃতি এবং তার কুবুদ্ধির ব্যাপারে সবকিছু জেনে ফেলেছিল। ভয় পেয়ে যে ছেলেটা কারোর সাথে কোনো কথা বলতে পারতো না, ধোকা খেয়ে তার ভিতরে এখন অন্যরকমের একটা আনন্দ জন্ম নিয়েছে, যেটা সুমান এসে তার চেহারার দিকে দেখে সেও নোটিস করতে পারে। পূজার একদম শেষ কার্যক্রমটা শেষ করা হয়। শেষমেশ আমরা দেখি আনন্দের বাসায় একটা মুরগি ছিল, যে মুরগিটাকে সে সবসময় খোলায় ছেড়ে দিত। তার কথা ছিল এটাই বোবা জানোয়ারদেরকে
কখনো এরকম বন্দি করে রাখা এটা উচিত না। কিন্তু এইবার পুজো শেষে দেখা যায় আনন্দ যে মুরগিটাকে এতদিন খোলা ছেড়ে দিত, এবার সে সেটাকে বন্দি করে রাখে, যাতে করে সে বাইরে বেরোতে না পারে। আর এই ছোট্ট একটা দৃশ্য আমাদের পুরো মুভির অর্থটা বুঝিয়ে যায়। এর অর্থ ছিল আনন্দ এখন যারা পালিয়ে যেতে চায়, মুক্তি চায়, তাদেরকে মুক্তি দিতে চায় না, বরঞ্চ তাদের বন্দী রাখতে চায়। অর্থাৎ সুমানকেও ঠিক এরকমই বন্দী রাখবে সে। সুমান আনন্দের কাছ থেকে মুক্তি চেয়েছিল, তাও আবার তাকে কিছু না বলেই, তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান বানিয়েই। সে চাইলে তো আনন্দকে একবার বলতে পারত, তার সাথে পরামর্শ করতে পারত, কিন্তু সে এটা করেনি, যার জন্য আনন্দ এমনটা হয়ে গেছে। আর গল্পের সংক্ষেপও একদমই পরিষ্কার, যেই বুড়ি দাদিকে সুমান এবং সাইবা অন্ধ এবং কানে না শুনে মনে করে আসছিল, আসলে আনন্দের সেই বুড়ি দাদি ওই দিন তাদের কথাগুলো সব কিছু বুঝে নিয়েছিল, যা সে নিশ্চয়ই আনন্দকে বলে দিয়েছে। আর আনন্দ আগে থেকে সতর্ক হয়ে গেছে, নিজেকে বাঁচিয়ে উল্টো সাইবাকে শেষ করে দিয়েছে। একদিক থেকে বলা যায় শিকারী নিজেই শিকার হয়ে গেল। আর যে সুমান সবাইকে মূর্খ মনে করে আসছিল, সে নিজে সবার সামনে মূর্খ বনে গেল, আর চিরজীবনের জন্য তাকে আনন্দের খাঁচায় বন্দী হতে হলো। দেখতে দেখতে এইভাবেই মুভিটাও এইখানে শেষ হয়। তো আজকের এই মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।